স্লাইড দেখা যাচ্ছে? ফার্স্ট কোয়েশ্চেন কি বলছো দেখো, fill in the blanks with appropriate words. আচ্ছা, এই appropriate words গুলো কখনো ভার্ব থাকতে পারে, কখনো হোমোফোনস থাকতে পারে। fill in the blanks অনেক রকম হতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, এতে কোনো পার্টিকুলার কিছু সিলেবাস নেই। তো এখানে দেখো ফার্স্ট যেটা আছে টেন্সের উপর, দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন, the ভার্বের ইউজ, ড্যাশ অ্যারেস্টেড ফর স্টিলিং ফুড। এখানে হ্যাজ বিন, হ্যাভ বিন, ওয়্যার। আমরা এখানে কি করব आंसर? Sir, has been or has been? Has been or Has. Has been. হ্যাঁ, তাহলে রুলটা কি মনে রাখতে হবে? উইথ, টুগেদার উইথ, along with, as well as, and not। এইগুলো থাকলে কি হয়, আমরা ভার্ব বসবে ফার্স্ট সাবজেক্টকে দেখে। এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট। আমরা অলওয়েজ ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব ইউজ করব। ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার হবে, ফার্স্ট সাবজেক্ট প্লুরাল থাকলে প্লুরাল হবে। কিন্তু যদি অর, ইদার অর, neither nor, আর not only but also থাকবে, তখন আমরা কি করব? সেকেন্ড সাবজেক্টকে দেখে ভার্ব বসাবো। ওকে, তাহলে এখানে দেখো দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন, তাহলে এখানে মাদারকে দেখে ভার্ব হবে, তাহলে হ্যাজ বিন হবে। আচ্ছা, এখানে যদি নটটাকে বাদ দিয়ে দেয়, নট যদি না থাকতো তখন আবার কিন্তু হ্যাভ বিন হয়ে যেত, দ্য মাদার অ্যান্ড হার চিলড্রেন। ওকে, আচ্ছা নাম্বার 2 বলছে cholera is a water dash disease. Born. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ তাহলে এখানে আমরা করব born। অ্যাকচুয়ালি born এটা একটা অ্যাডজেক্টিভের ইউজ, জন্মানো, আর এটা এসে কি থেকে, বিয়ার, বো, বোর্ন, ক্যারি করা। তাহলে এখানে আমরা এইটা করব, মানে এই আনসারটা। আচ্ছা, যদি এবার বলে যে কলেরা ইজ আ ওয়াটার বোর্ন ডিজিজ, তাহলে বোর্নটা কি, কোন পার্টস অফ স্পিচ? বিয়ার তো ভার্ব, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল, হ্যাঁ এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, হি হ্যাজ জাস্ট ড্যাশ হিজ ডিনার। একটু ভালো করে না দেখলেই ভুল হবে কিন্তু এগুলো। হ্যাঁ দেখো হি হ্যাজ, হ্যাঁ ঠিক আছে, বলছি ঠিক আছে, ঠিক আচ্ছা এবার আমি বলি, এবার হি হ্যাজ জাস্ট ড্যাশ হিজ ডিনার, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে এরপর যে ভার্ব বসাবো মেইন ভার্ব, অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হবে, পারফেক্ট টেন্স। তাহলে টু দেখো ভি2 আছে, হবে না। টেক্স হচ্ছে ভি1 হবে না, ফিনিশ হচ্ছে ভি1 হবে না, তাহলে হ্যাড ছাড়া আর কিছু হবে না। হি হ্যাজ জাস্ট হ্যাড হিজ ডিনার। যদি ফিনিশ থাকতো তখন আলাদা ব্যাপার, কিন্তু তখন দুটো অপশন থাকতো না, যে কোনো একটা থাকতো। মানে এইগুলো কি চোখের ভুলে আনসার ভুল হয়ে যাবে, মানে ঠিকঠাক করে না পড়লে আনসার ভুল হবে। এর মানে এই নিয়ে তুমি জানো না, জানা আনসারও কিন্তু ভুল হয়, আর ওখানেই কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাবে। তাই বারবার সবাইকে বলছি ইনস্ট্রাকশন আগে পড়বে, তারপরে কোয়েশ্চেন প্রপারলি গো থ্রু করে তারপরে আনসার করবে, নাহলে কিন্তু এরকম অনেক ভুল হবে। নাম্বার 4 বলছে শি ড্যাশ কমপ্লিট, will complete, will have completed the project by Tuesday. তাহলে এখানে ক্লু কি, বাই, হ্যাঁ বাই টিউসডে, বাই টিউসডে, বাই আ স্টিপুলেটেড টাইম, মানে কি একটা সময়ের মধ্যে, অর্থাৎ ফিউচারে কোনো কাজ একটা সময়ের মধ্যে হয়ে থাকবে বোঝালে আমরা কি করব, ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব।
ঠিক আছে, তাহলে ফিউচার পারফেক্ট মানে হচ্ছে উইল হ্যাভ কমপ্লিটেড। এবার আমি যদি বলতাম এই বাইটা না থাকতো তাহলে আমরা কি লিখতাম, শি উইল কমপ্লিট দ্য প্রজেক্ট টিউসডে, অন টিউসডে। ওকে, তখন আমরা আর উইল হ্যাভ করতাম না, ঠিক আছে। কিন্তু বাই মানে হচ্ছে সময়ের মধ্যে, মানে আমি কাজটা আগামী কাল করব আর আমি কাজটা আগামী কালের মধ্যে করে রাখবো, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আগামী কাল করবো মানে সিম্পল ফিউচার টেন্স, আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। আর আগামী কালের মধ্যে করে রাখবো তখন আমি আজও করতে পারি, তাহলে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমরো। এখানে বাই আছে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। চলো নেক্সট, ইউ আর স্ট্রঙ্গার দ্যান হি, হিম, হিজ। তাহলে এখানে দেন আছে, জেনারেলি কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকলে পজিটিভে অ্যাজ থাকলে আমরা সাবজেক্টিভ কেসে ইউজ করি, তাহলে হি হবে। অ্যাকচুয়ালি এখানে মানে কি, ইউ আর স্ট্রঙ্গার দ্যান হি ইজ। জেনারেলি বি ভার্ব, am, is, are, was, were, shall be, will be, as বা দেন, এইগুলো থাকলে আমরা সাবজেক্টিভ কেসে ইউজ করি। সাবজেক্টিভ কেস মানে আই টাইপ প্রোনাউনের ইউজ হয়। আর যদি লেট কিংবা এক্সেপ্ট, বাটের মানে যদি এক্সেপ্ট হয়, অল প্রিপোজিশনস, এগুলো থাকলে আমরা কি করবো, আবার অবজেক্টিভ কেস মানে মি টাইপ প্রোনাউন বসবে। লেট আই কখনো হয় না, আমরা সবসময় লেট মি বলবো, কিন্তু ইট ইজ আই হয়, ইট ইজ মি নয়। কিন্তু বা হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, নট মি। তাহলে এখানে দেখো দেন আছে, এখানে ওই জন্য আমরা কি করবো, হিম বা হিজ হবে না। ওকে, চলো নেক্সট আসছে আমাদের এরর কারেকশন। আচ্ছা, এরর কারেকশন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, so strongly he held my hand that I started crying in pain. আচ্ছা, প্রয়াস বলো দেখি, প্রয়াস বলো কি হতে পারে এটা কারেকশন। হ্যাঁ হ্যাঁ, এই দিলাম, বলো। So strongly he held my hand that I started crying in pain. He held my hand so strongly that I started crying. এটা সেন্টেন্সটা কারেক্ট, বাট এটা তুমি লিখতে পারবে না। আচ্ছা, স্মৃতি বলো দেখি, স্মৃতি ট্রাই করো, সবাই একসঙ্গে বলবে না। He had held on. So strongly he had. Shona Chada, he had held on. না 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 না, had হবে না এখানে। আচ্ছা দেখ, এই যে so strongly, এটা কিসের মতো কাজ, এটা একটা ফ্রেজ, এটা কিসের মতো কাজ করছে, কোন পার্টস অফ স্পিচের মতো বলো। so strongly, Adjective. কি করে adjective? বলো। এটাকে বলবো আমরা অ্যাডভার্ব। কিসের মতো, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার আমরা কি করে ফাইন্ড আউট করব, ভার্বকে যদি আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করি, যে আনসার পাবো সেটাকে বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে when দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার পাই অ্যাডভার্ব প্লেস। অ্যাডভার্ব টাইম কখনো when দিয়ে করলে অ্যাডভার্ব টাইম, আর প্লেস হচ্ছে যদি ভার্বকে where দিয়ে কোয়েশ্চেন করি। আর যখন আমরা ভার্বকে হাউ অফেন বা হাউ মেনি টাইম দিয়ে কোয়েশ্চেন করব, তখন আমরা এটাকে বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ম্যানার যদি সাবজেক্টের আগে বসে, তখন সেন্টেন্সে কি হয়, ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি, এখানে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। মানে সেন্টেন্স এরকম লিখতে হবে, তারপরে যা আছে সেটা বসবে। আচ্ছা, So এখানে had ফোন হলো না, মানে had কি held এটা না হলো
না হ্যাড না ওই ওইরকম করে হয় না, মানে এখানে তুমি ওই টাইমটাকে ওইরকম করে ডিভাইড, সব জায়গায় ওরকম ডিভাইড করা যাবে না। হাত ধরলো বলেই তো ব্যথাটা করছে, হাত ধরা মাত্রই ব্যথাটা হলো। এখানে ওই নো সুনার বা হার্ডলি রুলটা অ্যাপ্লাই করা যাবে না এখানে। এখানে দেখো সিম্পল পাস্ট আছে। এবার পার্শিয়াল ইনভার্সনের ক্ষেত্রে আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগে। এবার দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমরা কি করলাম, অ্যাকর্ডিং টু টেন্স আমরা অক্সিলারি ডু ভার্ব ইউজ করব। যেমন হেল্প পাস্ট আছে না, এই ডিড করলাম, এখানে হোল্ড হয়ে গেল। কিন্তু যদি তোমার হোল্ড থাকতো তখন আমরা ডাজ বা ডু করতাম। ওকে, এটা হচ্ছে পার্শিয়াল ইনভার্সন। ইনভার্সন দুটো টাইপ হয়, একটা হচ্ছে পার্শিয়াল, একটা কমপ্লিট। কমপ্লিট ইনভার্সন কখন হয়? কমপ্লিট ইনভার্সন হবে তোমার অ্যাডভার্ব অফ প্লেস যদি সাবজেক্টের আগে বসে তখন, আর সাবজেক্ট যদি নাউন হয় তখন সেটা হচ্ছে কমপ্লিট। যেমন ধরো আমি বললাম, কেউ ধরো তোমার সেন্টেন্স বললো যে হিয়ার রাম কেম, বলো তো এই সেন্টেন্সটা ঠিক না ভুল? হিয়ার রাম কেম, আমরা কি বলবো? এটা কিন্তু ইনকারেক্ট। হ্যাঁ, হয় আমাদের বলতে হতো রাম কেম হিয়ার, নাহলে হিয়ার কেম রাম। তাহলে হিয়ারটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। রাম কি? সাবজেক্ট। সাবজেক্টটা কি? একটা নাউন। তাহলে নাউন যদি সাবজেক্ট যদি নাউন হয় আর অ্যাডভার্ব অফ প্লেস যদি সাবজেক্টের আগে বসে তখন কমপ্লিট ইনভার্সন হয়। কমপ্লিট ইনভার্সন মানে কি? অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুটোই সাবজেক্টের আগে চলে আসবে, দুটোই সাবজেক্টের আগে আসবে। কিন্তু এখানে কমপ্লিট ইনভার্সনের তোমার অক্সিলারি ভার্বটা ম্যান্ডেটরি নয়। এখানে যেমন অক্সিলারি নেই, আমি কিন্তু ডু ভার্ব আনবো না, কমপ্লিট এটা হয় না। যদি থাকে ইউজ করবো, নাহলে করবো না। কিন্তু পার্শিয়াল ইনভার্সনে আমাকে অক্সিলারি ভার্ব দিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। না থাকলে ডু ভার্ব, যদি শ্যাল উইল ক্যান কুড এগুলো থাকে এটা ইউজ করবো, না থাকলে ডু ভার্ব আনতে হবে। ফার্স্ট। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে কি, কমপ্লিট ইনভার্সনে যেমন সাবজেক্টটাকে নাউন হতেই হবে, প্রোনাউন হলে এই ইনভার্সন হয় না। কিন্তু পার্শিয়াল ইনভার্সনে সাবজেক্ট নাউন প্রোনাউন যাই থাক ইনভার্সন হবে। ওকে, আচ্ছা, যেমন এটাই ধরো আমি যদি বলতাম হিয়ার উই গো, বলো তো এটা ঠিক না হিয়ার গো উই এটা ঠিক? কোনটা ঠিক? একই স্ট্রাকচার, কিন্তু একই স্ট্রাকচার আমরা ইউজ করছি, কিন্তু এখানে আবার এটা ভুল কেন? কারণ দেখো এটা কমপ্লিট ইনভার্সন রুলে কি বললাম, দ্য সাবজেক্ট মাস্ট বি আ নাউন। এখানে উইটা কি? একটা প্রোনাউন। যেহেতু উইটা প্রোনাউন, এখানে তোমার কোনো রকম ইনভার্সন হবে না, ঠিক আছে? যেমন এখানে একটা নাউন ছিল তাই হলো, প্রোনাউনের ক্ষেত্রে রুলটা অ্যাপ্লিকেবল নয়। কমপ্লিট ইনভার্সন দেখবে আমরা ন্যারেশনের ক্ষেত্রে ইউজ করি। ডাইরেক্ট স্পিচে যদি স্পিচটা আগে থাকে আর রিপোর্টিং ভার্ব সাবজেক্ট যদি পরে থাকে তখনও কিন্তু আমরা পার্শিয়াল কমপ্লিট ইনভার্সন ইউজ করি। কিরকম? ধর আমি বললাম আই অ্যাম স্টাডিং সেড রাম, আমরা কিন্তু রাম সেড বলতে পারবো না। এটা কখন বলতাম? যদি আগে হতো রাম সেড আই এম স্টাডিং, বাট আই এম স্টাডিং স্পিচ আগে চলে এলো তখন বলো সেড রাম। কিন্তু যদি প্রোনাউন থাকতো তখন হবে হি সেড। ওকে, পার্শিয়াল ইনভার্সন দুটো কেসে হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর অ্যাডভার্ব অফ ম্যানার। আর কমপ্লিট ইনভার্সন হবে অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে। ওকে, তাহলে যেহেতু সো স্ট্রংলি এটা অ্যাডভার্বিয়াল, মানে এটা একটা ফ্রেজের কাজ করছে, অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করছে, তাহলে আমরা এখানে সো স্ট্রংলি ডিড হি হোল্ড করবো। ওকে, আচ্ছা, আমি একটা এরর দিচ্ছি, তোমরা একটু বলবে, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এক মিনিট, খুব কমন একটা কারেকশন। আচ্ছা, ঋতিকা বলো তো দেখি এই সেন্টেন্সটা ঠিক না ভুল? জাস্ট আন্ডার দ্য ট্রি আ বয় ওয়াজ স্ট্যান্ডিং। ঋতিকা শোনা যাচ্ছে? আচ্ছা, ঋতিকা শুনতে পাচ্ছে না।
আচ্ছা, হ্যাঁ, ঋতিকার কথা আমি শুনতে পাচ্ছি। এক মিনিট, এক মিনিট। এর মধ্যে শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না, বল। আমার একটু বল। বল। A boy was standing just as a question. না না না, এইটাই তো ভুল করছো তোমরা। অ্যাডভার্বের দু রকম পজিশন, একটা নর্মাল পজিশন হয়, আর একটা হচ্ছে ইনভার্সনের পজিশন। যেমন আমি যদি বলি, ধরো এরকম একটা সেন্টেন্স বলবো, বলেছে মানে কমপ্লিট ইনভার্সন। হ্যাঁ, যেমন যদি বলি আই শ্যাল নেভার গো দেয়ার, ওকে। এবার আমি যদি নেভারটা প্রথমে লিখি, তখন আমি কি লিখবো? নেভার আই শ্যাল বলতে পারবো না, তখন বলবো শ্যাল আই গো দেয়ার। স্ট্রেস দেওয়া হচ্ছে এখানেও, ব্যাপারটা তাই। জাস্ট আন্ডার দ্য ট্রি আমি পরে বসালে কিন্তু হবে না, আমাকে প্রথমেই রাখতে হবে। রেখে আমি কি লিখবো সেটা বলো। ওয়াজ দ্য বয় নয়, কমপ্লিট ইনভার্সনে কি হয়? প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস, দেন অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্ব, দেন সাবজেক্ট। মানে এই ওয়াজ স্ট্যান্ডিংটা আগে চলে আসবে, আর আ বয়টা চলে যাবে এখানে। তাহলে সেন্টেন্সটা হবে জাস্ট আন্ডার দ্য ট্রি ওয়াজ স্ট্যান্ডিং আ বয়। ঠিক আছে? কিন্তু নরমালি আমরা কি লিখি? আ বয় ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট আন্ডার আ ট্রি। বুঝতে পারলে? আচ্ছা, চলো। স্যার, হ্যাঁ, বলো। শোনেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, রিপোর্টের ক্ষেত্রে আমরা যখন লিখি না, যে কোনো একটা ধরুন ঘটনা বললাম, দিয়ে কমা দিয়ে লিখি যে ওই রিপোর্ট সেভ, এটা লিখি না রিপোর্টের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বলো। তো ওই রিপোর্ট যে সেভ, এই কথাটা ঠিক না, সেভ রিপোর্ট কথাটা ঠিক? তুমি তো আগে দিচ্ছ, তুমি তো রিপোর্ট সেট তারপরে লিখছো। ঠিক আছে, এবার তুমি না, তুমি যদি শেষে দাও, সেক্ষেত্রে তোমার সেট দ্য রিপোর্ট বলতে হবে। আচ্ছা, আমি বললাম যে টু, হ্যাঁ, যদি স্পিচ আগে চলে আসে, ভার্ব যদি পরে চলে যায় ডাইরেক্ট স্পিচে, তখন ভার্বের সাবজেক্ট যদি, মানে স্পিকার যাকে বলছি, সেটা যদি নাউন হয়, তখন ইনভার্সন হয়ে যায়, আর প্রোনাউন হলে হবে না। কিন্তু স্পিচটা আগে থাকতে হবে, পরে থাকলে হবে না। না, এবারে আমি যেটা বললাম সেটা তো কোনো নাউন বা প্রোনাউন নয়, রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টটা নাউন। আমি কি বলছি? রিপোর্ট কি নাউন নয়? রিপোর্ট তো কমন নাউন। ও আচ্ছা আচ্ছা। তুমি দেখো নাউন কাকে বলে, তোমাকে যে শর্টে জিজ্ঞেস করতে বলে নাউন কাকে বলে, সবসময় মনে রাখবে, আমরা চোখ খুলে যা দেখছি, চোখ বন্ধ করে যেটা ফিল করছি, ভাবছি, সেটা সবই নাউন। সবই, তুমি চোখ খুলে দেখো আশেপাশে যা দেখছো সব নাউন। তুমি চোখ বুঝে যা ভাবো দেখো সবই নাউন। হ্যাঁ, এবার তুমি ভাবো যে আমি গাড়ি করে বেড়াতে যাচ্ছি, এই পুরোটা তো নাউন হতে পারে না। এটা কি তোমার একটা তো ভাবনা, মানে থট। তাহলে কি থটটা নাউন? যা কিছু সবই নাউন। আচ্ছা, এটা হলো। চলো নাম্বার 2 বলো। অর্পণী বলো দেখি 2 এরটা কি হবে, একটু ফাস্ট বলবে। ঠিক আছে স্যার, ওটা ফিউ হবে না, ফিউ হবে, ফিউ। এখানে দুটো এরর আছে, আমি একটা হিন্ট দিলাম, দুটো এরর আছে। হ্যাঁ, একটা ঠিক ধরেছো, আর একটা কি এরর আছে? হ্যাঁ, একটা বলি। আমি সবাইকে একসঙ্গে জিজ্ঞেস করছি না, কারণ কেওস হবে, খুব সবাই মিলে বলবে। স্যার, এটা ওয়ারটা কি হবে না, ওয়াজ হবে? না না, ওয়্যার কেন হবে না? দেখো বলি। এক হবে না বলবেন। গিভ হবে, ওই গিভ। দেখো মনে হয় বাংলা আমরা যেটা বলি, ইংলিশে উল্টো হয় আর কি। টিচার গিভস দ্য এক্সাম, স্টুডেন্ট টেক দ্য এক্সাম। আর দ্য ফিউ এর রুল আমি বহুবার বলেছি, ইউটিউব চ্যানেলেও করা আছে, এটা তোমরা পারলে দেখে নেবে।
ঠিক আছে, এখানে যেটা বলা আছে অফ ফিউ মানে হচ্ছে সাম, ঠিক আছে, অল্প কিছু। এখানে দেখো অ্যাকচুয়ালি বলছে কি দ্য টিচার ডিড না, কেন দ্য ফিউ হবে, দ্য টিচার ডিড নট টেক দ্য এক্সাম, নেগেটিভ সেন্স, পরীক্ষা কেন নেয়নি, কারণ স্টুডেন্ট খুব কম এসছে, নেগলিজিবল, না আসার মতো, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি মানে বলবো? লাস্টে যেটা বলেছে যে প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে যারা ক্লাসে উপস্থিত ছিল মানে তাদের সংখ্যা বলতে সেই জন্যই বলছে। না না, তাদের সংখ্যা নয়, বলছে খুবই কম সংখ্যক স্টুডেন্ট এসেছিল বলেই পরীক্ষা নেয়নি, তার মানে কি ফিউ স্টুডেন্টস, বুঝলেন, দ্য ফিউ স্টুডেন্টের ইউজটা আলাদা। যেমন আমি যদি এরকম বলতাম, পুরোটাকে হ্যাঁ বোঝায় আমি বললাম যেটুকু আছে হ্যাঁ দ্য টিচার টুক দ্য ক্লাস বা স্টার্টেড দ্য ক্লাস উইথ দ্য ফিউ স্টুডেন্ট দ্যাট ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে কি ক্লাসের মধ্যে অল্প কিছু স্টুডেন্ট ছিল কিন্তু তাদের নিয়েই সবাইকে নিয়ে শুরু করে দিয়েছে ক্লাস, কিন্তু এখানে সেটা বলছে না, স্টুডেন্ট প্রায় ছিল না বললেই চলে, সেই জন্য পরীক্ষা নেয়নি। ফিউ সবসময় নেগেটিভ সেন্স ইউজ হবে, ফিউ আর লিটল। ইংলিশে এই যে পরীক্ষা দেওয়া আমরা যেটাকে বলি না, টিচার গিভ, মানে পরীক্ষা নেন আর স্টুডেন্টরা পরীক্ষা দেয়, মানে ইংলিশে এটা উল্টো, অ্যাকচুয়ালি পরীক্ষা মানে কি এক্সাম পেপারটাকে বলা হচ্ছে, মানে এইভাবে মনে রাখবে। বাংলায় হচ্ছে কি যে আমরা শেষ থেকে ভাবি আর ইংলিশে শুরু থেকে ভাবি, মানে প্রথমে কি হয়, টিচার কি করছে, এক্সাম পেপারটা স্টুডেন্টকে দিচ্ছে আর স্টুডেন্ট পেপারটা নিচ্ছে, আর শেষে ঠিক উল্টোটা হয়, ঠিক আছে। ইংলিশে আমরা প্রথমটা দেখবো, বাংলায় আমরা শেষটা দেখবো, এইভাবে মনে রাখবে, তাহলে ভুলবে না। He explained me the exact reason for his failure. আচ্ছা, কে পারবে বলো? হ্যাঁ, এখানে কিন্তু একটা বড় ভুল আছে। আচ্ছা আচ্ছা, এবার একটু সবাই দাঁড়াও, আমি যাকে জিজ্ঞেস, এখানে কিন্তু বড় ভুলটা অন্য জায়গায়, বড় ভুল হচ্ছে এখানে এক্সপ্লেইন টু মি। এই যে কথাগুলো আমরা বলি এক্সপ্লেইন, এক্সপ্লেইন বা রাইট, আমি এটা পাস্ট করে দিলাম, যাই হোক, রাইট, কিংবা ধরো প্রপোজ, সাজেস্ট, এইগুলোর সঙ্গে কিন্তু টু প্লাস সাবজেক্ট হবে বা অবজেক্ট, সরি অবজেক্ট, মানে হি রোট টু মি, নট wrote me, he wrote a letter but he wrote to me, he proposed to me, he suggested to me, he explained to me, কিন্তু he explained the answer। আচ্ছা, এখানে মনে রাখবি যে অবজেক্ট লিখলাম, অবজেক্ট মানে কিন্তু এই অবজেক্ট ভেবো না, কিন্তু এখানে মানে পার্সন থাকলে আর কি, মানে সামওয়ান, কাউকে যদি বলে বা এরকম লেখে কিংবা এক্সপ্লেন করে তখন টু বসবে, কিন্তু সামথিং হলে লাগবে না, বিশেষ করে এক্সপ্লেন আর রাইটের ক্ষেত্রে। হি রোট আ লেটার, হি রোট টু হবে না কিন্তু, বাট হি রোট টু মি, তো এখানে এক্সপ্লেন টু দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এক্সপ্লেন মি মানে কি আমাকে এক্সপ্লেন করছে আমি কিরকম, মানে ব্যাপারটাই ঘুরে যাবে কিন্তু। নেক্সট বলছে দেখো, I have found the book you were searching. Searching for, মানে দুটো মানে হয়, সার্চ আ পারসন আর, আচ্ছা সবাই একটু মিউট রাখবে, সার্চ ফর আ পারসন, কারণ আচ্ছা বই আসে, যাদের আনমিউট আছে একটুখানি মিউট রাখবে। আচ্ছা, সার্চ এ পারসন, সার্চ ফর এ পারসন, দুটোর মধ্যে ডিফারেন্স কি? সার্চ এ পারসন মানে কি, সার্চ এ পারসন মানে কিন্তু কাউকে খোঁজা না, তল্লাশি করা, অর্থাৎ পারসনটা আমার কাছেই আছে, তাকে আমি খুঁজে খুঁজে দেখছি যে তার সে কিছু লুকিয়ে রেখেছে কিনা, যেমন দেখবে যখন চেকিং চলে আর কি। আর সার্চ ফর এ পারসন কথাটার মানে হচ্ছে দ্য পারসন ইজ নট ইন ফ্রন্ট অফ মি,
আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে, তখন আমরা সার্চ ফর করবো, মানে লুকিং ফর। আচ্ছা, এখানে একটা প্রিপোজিশন ইউজ মনে রাখবে, সার্চ হলে ফর হয়, এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি ইন সার্চ বা ইন কোয়েস্ট অফ। সার্চ ফর, ইন সার্চ অফ, কোয়েস্ট ফর, ইন কোয়েস্ট অফ, দুটোর মানে একই, খোঁজা। আচ্ছা, ও আরেকটা আছে না? আচ্ছা, অর্ণব শুনতে পাচ্ছ? অর্ণব শোনা যাচ্ছে? অর্ণব আছো? থাকলে একটু নেই স্যার, নেই স্যার। অর্ণব নেই। আচ্ছা, অতীশ বলো দেখি 5 এরটা কি হবে? বলছে হি হ্যাড টু ওয়াক ফর মাইলস আফটার মাইলস টু রিচ হিজ ফাইনাল ডেস্টিনেশন। বলো, অতীশ শুনতে পাচ্ছ? বলো কি হবে, তাড়াতাড়ি একটু। আচ্ছা, পারবে না? আচ্ছা, যাদের জিজ্ঞেস না না, যাকে দাঁড়াও, ঠিক আছে, বুঝে। ঠিক আছে, সবার সবার চেষ্টা করেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু কারোর চেষ্টাই সফল হলো না। আচ্ছা, ঠিক আছে, এবার একটু সবাই সবাই মিলে বললে মুশকিল, একটু সবাই এবার চুপ করো, যাকে জন্য আমি বলছি না, যাকে থেকে জিজ্ঞেস করো বলবো, এটা তো অফলাইন ক্লাস নয়, এটাই তো সমস্যা না। আচ্ছা দেখো, হি হ্যাড টু ওয়াক ফর মাইলস আফটার মাইলস টু রিচ হিজ ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল কনক্লুশন হয় না, ফাইনাল ডেস্টিনেশন কেন হবে না? মনে রাখতে হবে, এই যে একটা নাউন যদি একটা প্রিপোজিশন দিয়ে রিপিটেড হয়, মানে নাউনের রিপিটেশন হয়, তখন নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। যেমন ডোর টু ডোর, ম্যান টু ম্যান, ঠিক আছে। আবার ধরো পেজ আফটার পেজ, এদের কখনো আমরা প্লুরাল করতে পারবো না, আমরা কখনো ডোরস টু ডোরস বলতে পারবো না, পেজেস আফটার পেজেস বলতে পারবো না, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো হি হ্যাড টু ওয়াক ফর মাইল আফটার মাইল, নট মাইলস আফটার মাইল। হ্যাঁ, এবার যদি আমি বলতাম হি হ্যাড টু ওয়াক ফর মাইলস, তখন ঠিক আছে। আমি যদি একবার ইউজ করতাম বলা যেত, কিন্তু দুবার যখন ইউজ করছি, মাঝখানে একটা প্রিপোজিশন দিয়ে, এই স্ট্রাকচার মনে রাখবে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন, তখন সবসময় সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে, কখনো প্লুরাল করা যাবে না। আচ্ছা, নাম্বার 6 এরটা একটু দেখি, কাকে জিজ্ঞেস করি। সঞ্চিতা বলো দেখি, সঞ্চিতা শোনা যাচ্ছে? বলো, ডিউ টু হিজ সিরিয়াস এই স্ট্রেনুয়াস জার্নি, সরি, হি ফিলস হবে, একটু টাইপিং এরর আছে, ফিলস আউট অফ সর্ট। অর্থ হবে না, তাই তো? আচ্ছা, এটা আমি একটু বলে দিই। কথাটা হচ্ছে আউট অফ সর্টস, নট সর্ট, মানে হচ্ছে আনওয়েল, ঠিক আছে। এটা একটা ইডিয়ামের মধ্যে ইউজ হয়। হ্যাঁ, আই ফিল আউট অফ সর্টস, নট সর্ট, এসটা দিতে হবে কিন্তু, নাহলে সেন্টেন্সটার মানে আসবে। ওকে, তাহলে এখানে ভুল আছে। আচ্ছা, চলো এবার আসছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আচ্ছা, এখানে আমি কিন্তু মানে একদম গুনে গুনে 15টা কোয়েশ্চেনই রাখিনি আর কি, মিলিয়ে মিশিয়ে দিয়েছি।
নাম্বার ওয়ানের হ্যাঁ বলো। একটা সেন্টেন্স বলছি, মানে ওই ইনকারেক্টটা কোথায় একটু বলবেন? আচ্ছা এইগুলো আগে বলে নিই, নাহলে ক্লাসটা আচ্ছা, আমি, হ্যাঁ ঠিক আছে, ঠিক অ্যাকচুয়ালি আছে। ক্লাসটা আমি রেকর্ড করছি তো, এগুলো একটু বলে নিই, ঠিক আছে? তারপরে বাকিগুলো যার যা ডাউট আছে সেগুলো ওখানে সলভ করা হবে। এই কোয়েশ্চেনগুলো আমি আগে এক্সপ্লেন করে নিই, এটা তো আমি ইউটিউবে আপলোড করবো ক্লাসটা, তারপরে সব যার যা ডাউট আছে বলবো। আচ্ছা বলো রিতম, বলো দেখি। রিতম শোনা যাচ্ছে? হ্যাঁ বলো স্যার। এটা কি হবে? আই মেট আ প্রিটি গার্ল, শি ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, কম্বাইন ইনটু আ সিম্পল সেন্টেন্স ইউজিং আ পার্টিসিপল। পারবে? রিতমের পার্টিসিপল জানা আছে? স্যার জানা আছে, একটু চেষ্টা করতে হবে। আচ্ছা বলো বলো বলো, ভুল হলে হবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলতে হবে কিন্তু। স্যার পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব পারতে হবে তার কোনো মানে নেই। কাকে জিজ্ঞেস করবো দাঁড়াও, একটু নতুন যারা জয়েন করেছে একটু দেখি কেউ বলতে পারে কিনা। আচ্ছা আচ্ছা আছে নতুন। আচ্ছা অতসী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনে যাচ্ছি। একটু বলো দেখি, না পারলে শাহিদ বলবে, বলো। I meet a pretty girl, comma, returning from school. আই মেট আ প্রিটি গার্ল, না এই কমাটা দিলে ভুল হয়ে যাবে, রিটার্নিং ফ্রম স্কুল। এটা প্রেজেন্ট পার্টিসিপল, ডিরেক্ট সাবজেক্টটাকে কোয়ালিফাই করছে, এই নাউনটাকে। কমা দিলে আবার পুরো ফ্রেজকে কোয়ালিফাই করবে, ঠিক আছে? এই মানে ক্লজটাকে, তখন আবার ভুল হয়ে যাবে। আই মেট আ প্রিটি গার্ল রিটার্নিং ফ্রম স্কুল, বাস। এখানে কোনো কমা হবে না, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা টুয়েটটা শাহিদ বলতে পারবে? একটু ফাস্ট কিন্তু। Sir, হ্যাঁ বলো। আগেরটা স্যার, while returning from school I met a pretty girl হতো না? while returning from school, হ্যাঁ বলা যেতে পারে। এবার না এখানে হবে না। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি। আচ্ছা সব একটুখানি মিউট করো তো, একটু সবাই মিউট করো, আমি বলে দিই। ওটা কি করে হবে? হ্যাঁ হবে না বলছি, ওটাই আমি ভুল বললাম। আমি যদি বলি while, হ্যাঁ তখন মানেটা উল্টে যাবে আর কি। রিটার্নিংটা পার্টিসিপল হবে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানেটা পাল্টে যাবে, কারণ না এখানে while দেবো না। কেন বলছি, কারণ এখানে দেখো সে রিটার্ন করছিল স্কুল থেকে, আমি তো এখানে যদি while রিটার্নিং ফ্রম স্কুল আই লিখি, তার মানে আমাকে কোয়ালিফাই করছে, আমি যেন রিটার্ন করছিলাম, ব্যাপারটা তা নয়। সে রিটার্ন করছিল, তাই ওটা লেখা যাবে না, ঠিক আছে? while দিয়ে করা যায়, মানে আমরা যদি, হ্যাঁ থাকবে, while use করে simple থাকবে। হ্যাঁ কেন যাবে না, while এর পর ভার্ব না দিলেই হবে। আচ্ছা হ্যাঁ ওটাই বলছি না, আমিও মানে ও যেটা বলেছে সেটা আমি খেয়াল করিনি, পার্টিসিপল হবে কিন্তু ওটা হবে না। হ্যাঁ আচ্ছা শাহিদ শুনতে পাচ্ছ? বলো দেখি। নাউন ক্লজ। আচ্ছা নাউন ক্লজ কাকে বলে জানা আছে? নাউনের পরে না 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 না। আচ্ছা আর কাকে জিজ্ঞেস করবো, একটু নতুন যারা জয়েন করে দিবে। আচ্ছা সুভাষ, সুভাষ শুনতে পাচ্ছ?
আচ্ছা, পায়েল বলতে পারবে নাউন ক্লজ কাকে বলে? বলতে পারবে, ঠিক আছে। দেখ, নাউন ক্লজ মানে হচ্ছে যখন আমরা প্রিন্সিপাল ক্লজকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো তাকে নাউন ক্লজ বলা হয়। ঠিক আছে? যেমন হি টোল্ড মি হাউ টু সলভ দ্য প্রবলেম, এই যে হাউ টু সলভ দ্য প্রবলেম, হি টোল্ড মি হোয়াট, এটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কাকে বলে? যখন আমরা প্রিন্সিপাল ক্লজটাকে হুইচ, হুজ, হুম, হু এগুলো দিয়ে কোয়েশ্চেন করবো, আনসার করবো। আর রেস্ট অফ দ্য ক্লজেস মানে সাবঅর্ডিনেট হলে সেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। তাহলে বলি দেখো, দোজ হুম গড লাভস ডাই ইয়াং, তাহলে হু ডাই ইয়াং? হুম গড লাভস। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? হু দিয়ে আসছে না? তাহলে হু দিয়ে হলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলে? প্রশ্ন করতে এই যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এই যে দোজ ডাই ইয়াং, এই যে ডাই ইয়াং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে হু ডাই ইয়াং? হুম গড লাভস। তাহলে হু দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আচ্ছা, এটা বলো, শ্রিয়া বলো, একটু তাড়াতাড়ি বলো। শ্রিয়া শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ, এটা পারি। আচ্ছা, এটা পারোনি, দাঁড়াও, কে পারবে দেখি একটু। স্যার বলবো তো, হ্যাঁ বলো। trying very hard he could not succeed. ওরে বাবা, এখানে এটা কি বলেছে? ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স বাই ওমিটিং দ্য আন্ডারলাইন পার্ট। এই পার্টটাকে ওমিট করতে হবে। কোয়েশ্চেন, তোমাদের একটা বাজে অভ্যাস হচ্ছে, তোমরা প্রশ্ন একদম পড়ো না, দেখলে আর আনসার করে দাও, এইখানেই তোমরা কিন্তু Sir, ঝাড়টা খাবে। বলো। মুঝে এটা এইভাবে হবে, in spite of his effort he could not succeed. তাহলে আমরা সিম্পল সেন্টেন্স অলদো যেখানে যেখানে থাকবে সেখানে আমরা ইনস্পাইট অফ, ডেসপাইট এইগুলোর ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি ইন স্পাইট অফ হিজ, হ্যাঁ। এবার হার্ড বলে যে শুধু এফোর্ট না দিয়ে আমরা লিখবো আটমোস্ট এফোর্ট। তারপরে যা আছে হি কুড নট সাকসিড। তোমাকে এই পার্টটা অমিট করতে বলেছে মানে এই নয় যে তুমি এটাকে অমিট করে শুধু লিখে দেবে, এরকমও নয়, কিন্তু মিনিংটাকে একই রাখতে হবে, বাট এই কথাগুলো আমি লিখতে পারবো না, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না। ঠিক আছে, এইখানেই হচ্ছে ট্রিক, এখানেই মজা। ফ্ল্যাট কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কি হবে? এই ধরনের কোয়েশ্চেন হলে আনসারই করতে পারবে না, মাথায় কাজ করবে না। এখানে কি despite his hard work হবে তো? বলা যায়? হার্ড ওয়ার্ক, হ্যাঁ, এটা আমরা বলতে পারি, ডেসপাইট ইজ হার্ড ওয়ার্ক। এবার দেখো, এফোর্ট মানে যে সেটা ওয়ার্ক হবে সেটা নাও হতে পারে। আবার আমরা তো মেন্টাল এফোর্টও হতে পারে, মানসিক চিন্তা ভাবনা কথা একটা এফোর্ট, এটা কিন্তু ওয়ার্ক নাও হতে পারে। আচ্ছা, চলো এবার আমাদের এখানে ইডিয়াম আছে। প্রয়াস বলো, প্রথমটা বলো, কি লেখা আছে বলো আগে। ভোগ। ইনভোক মানে ঠাকুরের ভোগ নয় কিন্তু, যেটা চলতি আর কি, ফ্যাশনে। না না, ওটা ভেগ, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, চলতি, যেটা, হ্যাঁ হ্যাঁ, যেটা খুব ট্রেন্ডে আছে আর কি। হ্যাঁ, ফগ, হ্যাঁ। ভগ বলে তো একটা কোম্পানি হয়, ওই ব্রিটিশ নিউজ পেপার গুলো ফ্রন্ট পেজে থাকে ভগ বলে। আচ্ছা, ওই দাঁড়াও, প্রয়াস আগে বলো, সেন্টেন্স বলো, তাড়াতাড়ি বলো, বেশি সময় নেই, চটপট বলো। আচ্ছা, বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা বলো, মিতালি বলো দেখি, তাড়াতাড়ি বলো। এটা বানিয়ে বলছি। হ্যাঁ, বানাতেই তো। Is becoming day by day in vogue. বিকামিং ডে বাই ডে ইন ভগ, আবার কিরকম কথা হলো? মানে ইন ভগ ডে বাই ডে, ডে বাই ডে তো শেষে রাখতে হবে। in vogue day by day. হ্যাঁ ঠিক আছে, বা আমরা এরকমও তো বলতে পারি, খুব যেটা ভালো হয় যে
animal sacrifices is no longer in vogue in India by in many countries. in the book of Ma, it is in book থেকে এটা শুনেছি না। ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করে দেখতে হবে একবার। তোমরা তোমাদের মায়েদের জিজ্ঞেস করে দেখবে। ইনভোক মানে স্যার কি যেটা প্রচলিত চালু? হ্যাঁ, ইন ভোগ কথাটা মানে হচ্ছে যেটা ট্রেন্ডের মধ্যে আছে, ফ্যাশনেবল বা চলতি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট বলছে অল অ্যান্ড সানড্রাই। বলো দেখি, রমেশ বলো। স্যার মানে যেটা ঠিক নয়। অল অ্যান্ড সানড্রাই। এভরিওয়ান, অল অ্যান্ড সানড্রাই মানে এভরিওয়ান। বলো, সেন্টেন্স বলো দেখি। All and sundry are invited in this public ceremony. ঠিক আছে, বলা যাবে। বা আমরা এরকম বলতে পারি, দ্য ম্যারেজ সেরিমনি অফ, একটা কারোর নাম দিয়ে দিলে, হ্যাঁ, বিখ্যাত ব্যক্তি, was attended by all and sundry, সবাই, আপামর সবাই, মানে ছোট বড় সবাই, ধনী গরিব সবাই। আচ্ছা, তারপরে কি বলছে, লং অ্যান্ড শর্ট। লং অ্যান্ড শর্ট, দাঁড়াও, যাকে জিজ্ঞেস করবো একটু তাড়াতাড়ি বলবে, যে একটু জিজ্ঞেস করবো। রবি বলো, রবি বলো তাড়াতাড়ি, লং অ্যান্ড শর্ট। Tell me the story long and short. Set a brief in long and short. ইন ডিটেল কি স্যার? হ্যাঁ, লং অ্যান্ড শর্ট মানে হচ্ছে ব্রিফ, সারাংশ। Gist, sir. হ্যাঁ, যেমন টেল মি দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য স্টোরি, ঠিক আছে, এরকম করে বলতে পারো। Moral of হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টু লাই ইন ওয়েট, মন্দাকিনী বলো, টু লাই ইন ওয়েট। জানি না এটা। খুব ভালো, জানো না, কে জানো বলো। স্যার হাইড করা, কোনো কিছুকে হাইড করা। টু লাই ইন ওয়েট, হাইড করা। স্যার হাইড, লুকানো, কোনো কিছুকে লুকানো। তার জন্য অপেক্ষা করে না, এই all to lie wait for someone to টু লাই ইন ওয়েট মানে ঠিক লুকানো নয় তো। সেন্টেন্স গুলো এখানে তোমার লুকানোটা কি থেকে আসছে, কি দেখে মনে হচ্ছে লুকানো? টু লাই ইন ওয়েট মানে হ্যাঁ, ওত পেতে থাকা আর কি। হ্যাঁ, অনেকটা ঠিকই বলেছে। হ্যাঁ, মানে লাইন ওয়েট মানে ওত পেতে অপেক্ষা করা, মানে এটাকে বলা হয়, কি বলে ওটাকে, খুব একটা ভালো টার্ম, লার্কিং বলা হয় না, লার্ক, ওই লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, কোনো কিছুর জন্য অপেক্ষা করা। হ্যাঁ, ঠিক আছে, বলা যাবে। তাহলে সেন্টেন্সটা বলো দেখি, টু লাই ইন ওয়েট। বলো, কে বলো, বলো। The cats are laying in wait to catch the mouse. আবার একবার সেন্টেন্সটা বলো। The cats lay in wait to catch the mouse. বলা যাবে, বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে, টু থ্রো মাড অ্যাট, খুব কমন একটা ইডিয়ম। কাদা ছেটানো না। কাদা ছেটানো, বা কাদা ছেটানো মানে তো এরকম বলা যাবে না, বদনাম করা। কাদা ছেটানোটা একটা ইডিয়মের মতোই হয়ে গেল, বদনাম করা। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো বলো। My friend used to throw mud at me without any reason. এরকম এমন, হ্যাঁ, একটুখানি বলবে এমন যেটা বোঝা যায় আর কি সেন্টেন্সটা। So, politicians throw mud at each other. এটা আমরা এরকম তো বলতে পারি যে ইট ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং টু থ্রো মাড অ্যাট সামওয়ান হু ইজ গেটিং সাকসেস ইন লাইফ, বা হু ইজ বিং পপুলার ডে বাই ডে। মানে সেন্টেন্সটা একটু এমন করে বলবো যেন বোঝা যায় যে হ্যাঁ কি বলতে চাইছে।
কাটবে না, অনেক সময় কি হবে পার্ট মার্কিং হয়ে যাবে আর কি, ভালো না বোঝা গেল। বা স্যার why are you throwing mud at your friend just because of his just because he had got promotion, এরকম করে একটা সেন্টেন্স লিখতে হবে। He threw mud at his friend just because he had got promotion, এরকমও বলা যেতে পারে। বা to let him down, ঠিক আছে, to let him down বা to spoil his popularity, এইগুলো আমরা বলতে পারি, এগুলো বলা যেতে পারে। মিডিয়াম লেখার সময় কি ব্র্যাকেটে মানেটা দিতে হবে? যদি জানা থাকে দেবে, যদি জানা থাকে দেবে। একটু সঙ্গে স্যার বলছি এবং স্যার সব কথা জানা নেই, যেগুলো জানা আছে সেগুলোর জন্য